আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের যেই অধ্যায়টার উপর ক্লাস নিব সেটা হচ্ছে আমাদের এইচএসসি ফিনান্স ইন্টারে যারা পড়ছো নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার উপর আমরা আজকে তোমাদের ক্লাস নিব। এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা তোমাদের সূত্র, বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আমরা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যে সূত্রগুলো তোমরা নোট করে রেখেছো। সূত্রগুলো নোট করে রাখলে আজকে যে অঙ্কটা তোমরা করবা তাহলে দেখবা যে তোমরা ইজিলি অঙ্কের বিভিন্ন জায়গাগুলো ক্যাচ করতে পারছো। তো প্রথমে আমরা চলে যাই আমাদের একটি সৃজনশীল প্রশ্ন, যেখানে আমরা এই অঙ্কের মাধ্যমে কিছুটা অংশের বিষয় আমরা এই অধ্যায় থেকে শিখতে পারবো। তো আমরা আগে উদ্দীপকটা পড়ি। দেখো এখানে লেখা আছে, জনাব হাবিব সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি সম্পর্কে নিম্নোক্ত তথ্যগুলো সংগ্রহ করেছেন। মানে এখানে দুইটা সিকিউরিটির আমাদের বিভিন্ন বছরের আয়ের হার উল্লেখ রয়েছে। ৩ বছরের আয়ের হার আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর ক্ষেত্রে। দুইটা প্রকল্পেরই ৩ বছরের করে আয়ের হার আমাদের এখানে উল্লেখ রয়েছে। তো গ নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর গড় আয়ের হার নির্ণয় করো। তো প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে আমাদের সূত্রগুলো দুইটা প্যাটার্নে বিভক্ত। একটা হচ্ছে সম্ভাবনা উল্লেখ থাকলে, আরেকটি হচ্ছে সম্ভাবনা উল্লেখ না থাকলে। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করতে পারছো এখানে আমাদের প্রশ্নের উদ্দীপকে কোথাও কিন্তু সম্ভাবনা নামে কোনো কথা উল্লেখ নেই। তার মানে আমরা সূত্র যেগুলো ব্যবহার করব সম্ভাবনা ছাড়া সূত্রগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো সম্ভাবনা যদি উল্লেখ থাকে সম্ভাবনা নামেই উল্লেখ থাকবে। যেহেতু এখানে সম্ভাবনা নেই, তো আমরা সম্ভাবনা ছাড়া যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা এপ্লাই করার চেষ্টা করব। তো এ এবং বি এর গড় আয়ের হার, গড় আয়ের হার মানে হচ্ছে প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়। তো যেহেতু সম্ভাবনা নেই, আমরা সম্ভাবনা ছাড়া সূত্র এপ্লাই করে সমাধান করার চেষ্টা করব। তো চলে যাই আমরা আমাদের সলিউশনে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের এ প্রকল্পের গড় আয় বা প্রয়োজনীয় আয়ের হার আমরা বের করতে যাচ্ছি। তো গড় আয় যেহেতু আমাদের সম্ভাবনা উল্লেখ নেই, প্রকল্প এ যেটাকে আমরা আর বার এ দ্বারা সিম্বলাইজ করার চেষ্টা করেছি, সূত্রটি হচ্ছে সামেশন আর আই ডিভাইডেড বাই এন। আর আই মানে হচ্ছে বিভিন্ন বছরের আয়ের হার যেগুলাকে আমরা যোগ করব, এবং এন মানে হচ্ছে মেয়াদ বা সময়। এখানে যেহেতু আমাদের ৩ বছরের উল্লেখ রয়েছে, তার মানে আমাদের এন বা সময় হচ্ছে ৩ বছর, এই জন্য আমরা ৩ দিয়ে ভাগ করব। তো আমরা চলে যাই এই প্রকল্পের যে তথ্যগুলো আছে সেগুলোতে আমরা চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখো আমাদের এই প্রকল্পের যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এই প্রকল্পের প্রথম বছর আয় ৩০%, দ্বিতীয় বছর -১০, দেন হচ্ছে আমাদের ২০। তো যেই আয়ের হারটা মাইনাস থাকবে সেটাকে আমরা মাইনাসই রাখবো, আর যেটা কোনো কিছু উল্লেখ না থাকে সেটা মনে করবো আমরা পজিটিভ মান, সেটাকে আমরা প্লাস হিসেবে বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব। খেয়াল করে দেখো এখানে আমাদের প্রথম বছর আয় ছিল ৩০, দ্বিতীয় বছর -১০, তৃতীয় বছর +২০। তো এইভাবে যোগ বিয়োগ করে আমাদের রেজাল্টটাকে আমরা ৩ দিয়ে ভাগ করব। তো ভাগ করার ফলে আমাদের রেজাল্টটা চলে আসছে ১৩.৩৩%। ঠিক সেই মতো খেয়াল করে দেখবা বি প্রকল্পের ক্ষেত্রে আমরা আয়ের হারগুলো একটু দেখি। আমাদের বি প্রকল্পের ক্ষেত্রে যে আয়ের হারগুলো উল্লেখ রয়েছে সেগুলো আমরা একটু দেখব। বি প্রকল্পের ক্ষেত্রে আমাদের যে আয়ের হারগুলো উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে প্রথম বছর 15%, দ্বিতীয় বছর 5 এবং তৃতীয় বছর 25%। তো এখানে আমাদের কোনো নেগেটিভ মান নেই, সো আমরা হচ্ছে সবগুলোই যোগ আকারে বসাবো। সবগুলো মান যোগ করলে ৩ দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্টটা চলে আসছে 15%। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয় বা গড় আয় নির্ণয় করতে পারি। এ এবং বি প্রকল্পের প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয় বা গড় আয় তোমাদেরকে আমরা নির্ণয় করে দেখালাম। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নে। এখানে খেয়াল করে দেখবে যে ঘ নং প্রশ্নে তোমাকে কি করতে বলেছে। তো দেখতে পাচ্ছ ঘ নং প্রশ্নে তোমার উল্লেখ করেছে জনাব হাবিবের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত, যুক্তিসহ উত্তর দাও। শিক্ষার্থীরা যা বলবো আমরা একটু খেয়াল করে শুনবো, যেটা হচ্ছে এই অধ্যায়ের প্রশ্নে যদি আমাদেরকে বিনিয়োগ সিদ্ধান্ত জানতে চায় একাধিক প্রকল্পের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বিভেদাঙ্ক বের করে বিনিয়োগ সিদ্ধান্ত দিব। আমি আবারও বলছি, আমরা এই অধ্যায়ের অঙ্কে যদি আমাদের একাধিক প্রকল্পের মধ্যে বিনিয়োগ সিদ্ধান্ত চাই, তাহলে অবশ্যই আমরা বিভেদাঙ্ক বের করে বিনিয়োগ সিদ্ধান্ত দিব। তো এখানে তাহলে এ এবং বি প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করে আমরা আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। তো বিভেদাঙ্কের সূত্রটি তোমরা খেয়াল করে দেখবা যে আমরা গত ক্লাসে তোমাদেরকে সূত্রটি
দেখানোর চেষ্টা করেছিলাম যে বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু 100। সিগমা মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, আর বার মানে হচ্ছে প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়। তো ২ টা প্রকল্পেরই প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয় কিন্তু আমাদের গ নং প্রশ্নে নির্ণয় করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে তাহলে বিভেদাঙ্ক নির্ণয় করতে গেলে শুধু উভয় প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি আমাদের নির্ণয় করলে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা এ প্রকল্পেরটা বের করব, পরবর্তীতে আমরা বি প্রকল্পেরটা বের করব। তো তাহলে যেহেতু এখন আমাদের এ প্রকল্পের গড় আয় বা প্রত্যাশিত আয় আমাদের নির্ণয় করা কমপ্লিট, তাহলে এখন আমরা শুধুমাত্র এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারলেই আমরা বিভেদাঙ্কের মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে চলে যাই আমরা সমাধানে। তো এই হচ্ছে আমাদের এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র, যেখানে আমাদের আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা দ্বারা সিম্বলাইজ করি। সিগমা এ সূত্রটি হচ্ছে রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু আমাদের সূত্রটি হচ্ছে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, মানে হচ্ছে এই প্রকল্পের প্রত্যেক বছরের আয় থেকে তুমি এ প্রকল্পের আর বার মানে প্রত্যাশিত আয় যেটা তুমি নির্ণয় করে ফেলেছো, প্রত্যেক বছরের আয় থেকে আর বারকে বিয়োগ করে স্কোয়ার করবা। দেন হচ্ছে নিচে এন মানে সময় থেকে 1 বিয়োগ করে তোমরা ভাগ করে ফাইনালি রুট করে রেজাল্টটা বের করবা। তো এখানে আমাদের এ প্রকল্পের খেয়াল করে দেখবা যে আমাদের এ প্রকল্পের প্রথম বছর আয় ছিল 30, আর এ প্রকল্পের আর বার আমরা নির্ণয় করেছিলাম 13.33। তো এই প্রথম বছর আয় থেকে 30 থেকে মাইনাস 13.33 মানে আর বার বিয়োগ দেন হচ্ছে স্কোয়ার। এরপরে লিখবো আমরা প্লাস, প্লাস দিয়ে চলে যাবো আমরা দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে আমাদের এ প্রকল্পের আয় ছিল -10 এবং আর বার আবার ঠিক সেম ওয়েতে -13.33 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এরপরে আমরা চলে যাব তৃতীয় বছরে। এই তৃতীয় বছরে যাওয়ার আগে সেম ওয়েতে আমরা আবার লিখবো প্লাস, প্লাস দিয়ে আমাদের তৃতীয় বছর আয় হচ্ছে 20 -13.33 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তো এইভাবে আমরা আমরা আমাদের মানগুলো বসালাম। নিচে n মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1। এখন এই ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে বের করব? এটা নিয়ে হচ্ছে আমাদের স্টুডেন্টদের অনেক বিভ্রান্তি বা অনেক আতঙ্ক তৈরি হয়। এখানে আতঙ্কের কিছু নেই। জাস্ট তুমি একটু সচেতন হলে এই মানগুলো তোমরা ইজিলি বের করতে পারবা। তো এখানে যেভাবে তোমার ব্র্যাকেট উল্লেখ রয়েছে ঠিক সেভাবেই তুমি ক্যালকুলেটরে তোমার মানগুলো বসিয়ে প্রেস করবা ইকুয়াল, তোমার রেজাল্ট চলে আসবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে। খেয়াল করে দেখো আমাদের এ প্রকল্পের প্রথম বছর আয় ছিল, ব্র্যাকেট দিলাম প্রথমে 30 মাইনাস 13.33 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখন আমরা ইকুয়াল প্রেস করলে আমাদের রেজাল্টটা চলে আসবে 277.88 বা আমরা 89 লিখতে পারি। খেয়াল করে দেখো এই যে আমরা রেজাল্টটা লিখলাম 277.89। ঠিক সেম ওয়েতে আমরা দ্বিতীয় বছরে চলে যাব। দ্বিতীয় বছরে ব্র্যাকেট -10 -13.33 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তো এখন আমরা ইকুয়াল প্রেস করলে আমরা এইটুকুর অংশের রেজাল্ট চলে আসবে 544.28, আমরা 544.29 লিখতে পারি। এই যে আমরা লিখলাম 544.29। ঠিক সেম ওয়েতে তৃতীয় বছরের ক্ষেত্রেও এইটুকু অংশ তোমরা ক্যালকুলেটরে তুলে ইকুয়াল প্রেস করে দিবে, ঠিক যেভাবে আছে সেভাবেই তোমাদের রেজাল্ট চলে আসবে 44.49। দেন আমরা এই সবগুলো উপরের অংশে সবগুলো অংশকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসছে 433.335। এখন এই অংশটুকুকে যদি আমরা রুট করি, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 20.81%। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনটুকু করলাম। সবগুলোকে যোগ করলে 2 দিয়ে ভাগ করার পরে আমাদের রেজাল্ট আসছে 433.335। দেন এটাকে রুট করলে আমাদের সিগমা বা আদর্শ বিচ্যুতি চলে আসছে 20.81%। এখন আমরা চলে যাব এই প্রকল্পের বিভেদাঙ্ক। এখানে বিভেদাঙ্কের সূত্রটি আমরা আগেই বলেছিলাম, বিভেদাঙ্ক সিভি ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু 100। তো এই প্রকল্পের সিগমা বা আদর্শ বিচ্যুতি এই যে কিছুক্ষণ আগে আমরা নির্ণয় করলাম 20.81 এবং আর বার বা প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয় বা গড় আয় যেটা আমাদের আগেই নির্ণয় করা ছিল 13.33। মান বসিয়ে
ক্যালকুলেশন করে আমাদের রেজাল্টটা চলে আসছে ১৫৬.৮১%। তো এইভাবে আমরা হচ্ছে এ প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করলাম। ঠিক সেম ওয়েতে আমরা বি প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করব, বা ঠিক আগের মতোই আগে আমাদের বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি এভাবে নির্ণয় করতে হবে। ঠিক যেভাবে আমরা এ প্রকল্পেরটা নির্ণয় করেছি, সূত্র লিখলাম, এভাবে আমরা মান বসালাম। এইটুকু অংশের আমাদের যেভাবে আছে সেভাবে আমরা ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। প্রত্যেকটা অংশ আমরা এভাবে করে, করে বসাবো। বসানোর পরে উপরের অংশটুকু যোগ করলে আমাদের চলে আসবে ১০০, দেন আমরা হচ্ছে ২০০ চলে আসবে। দেন আমরা হচ্ছে যদি এটাকে ২ দিয়ে ভাগ করি তাহলে আমাদের চলে আসবে ১০০। দেন এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 10%। তো সেম ওয়েতে যদি আমরা এভাবে বিভেদাঙ্কর ক্ষেত্রে বিভেদাঙ্কের সূত্রটি ছিল আমাদের সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু ১০০। তো কিছুক্ষণ আগে আমরা বি প্রকল্পের সিগমা বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি ১০, দেন আর বার আমাদের আগেই নির্ণয় করা ছিল ১৫। এইভাবে মান বসালাম। বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্টটা চলে আসবে ৬৬.৬৭%। তো এইভাবে আমরা ২ টা প্রকল্পেরই বিভেদাঙ্ক নির্ণয় করতে পারলাম, এবং বিভেদাঙ্ক নির্ণয় করার পরে এখন আমরা বিনিয়োগ সিদ্ধান্তে যাব। শিক্ষার্থীরা সবসময় খেয়াল রাখবে, আমাদের বিভেদাঙ্ক দ্বারা প্রতিষ্ঠানের ঝুঁকিকে বোঝানো হয়। তো ঝুঁকির ক্ষেত্রে সবসময় যে প্রকল্প বা প্রতিষ্ঠানে ঝুঁকির পরিমাণ কম সেখানে আমরা বিনিয়োগের জন্য চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যেহেতু এই প্রকল্পের বিভেদাঙ্কের মান আমরা বের করেছিলাম ১৫৬, আর বি প্রকল্পের বিভেদাঙ্ক আমাদের আসছে ৬৬.৬৭%। তো যেহেতু তুলনামূলকভাবে আমাদের বি প্রকল্পের বিভেদাঙ্কের মান কম, সেহেতু আমরা জনাব হাবিবকে বি প্রকল্পে বিনিয়োগের জন্য সুপারিশ করতে পারি। তো আমরা বলব যে যেহেতু বি প্রকল্পের বিভেদাঙ্কের মান কম, সেহেতু বি প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সম্ভাবনা সহকারে একটা অঙ্ক তোমাদের সলিউশন করে দিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।